নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন প্রফুল্ল রায় রচিত একটি ছোট গল্প, চেনা মানুষের অচেনা কাহিনী। এই লেখাটাকে কোনোভাবেই নিখুঁত স্বাস্থ্যসম্মত গল্প বলা যাবে না। একটি মানুষকে যেমন দেখেছি হুবহু সেইভাবেই তাকে এখানে তুলে ধরতে চেষ্টা করব। 26 বছর আগের কথা। তখন আমার পায়ের নিচে সর্ষে, গোটা ভারতবর্ষ তোলপাড় করে বেড়াচ্ছি। আজ যদি থাকি নাগাল্যান্ডে, 2 মাস বাদে দণ্ডকারণ্যে। সেখানে কিছুদিন কাটাতে না কাটাতেই ছুটি আন্দামানে বা বিকানিরে অথবা কঙ্কন কোস্টে। সেই 1960-এ চাকরি বাকরি করি না, পিছুটান তেমন কিছু নেই। ধরাবাঁধা কোনো ব্যাপারে মন বসে না। অবশ্য তখন আমার 10-12 খানা বই বাজারে বেরিয়ে গেছে। সেগুলো বিক্রি টিক্রিও খারাপ হয় না। পাঠকদের কাছে আমার নাম একেবারে অপরিচিত নয়। তবু ভবিষ্যতে কি হবে আমার অবলম্বন, কি হবে রোজগারের পথ, সাহিত্য, সাংবাদিকতা না বিশুদ্ধ কোনো চাকরি, এসব নিয়ে আদৌ মাথা ঘামাই না। অল্প বয়সে জীবনকে নিয়ে এলোপাথারি এক্সপেরিমেন্ট করার মতো আমোদ আর কি থাকতে পারে। সেই সময় বোম্বাই ছবির রমরমা বাজার। পোস্টারে, কিয়স্কে, বিরাট বিরাট হোর্ডিংয়ে আর খবরের কাগজের পাতা জুড়ে চোখ ধাঁধানো সব ছবি আর নাম। রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ, অশোক কুমার, মধুবালা, মীনা কুমারী, নৌশাদ, শচীন দেববর্মন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, গীতা দত্ত ইত্যাদি ইত্যাদি। সারা দেশের প্রচুর নামী কবি আর গল্প লেখক বোম্বাইয়ে স্থায়ী ঠিকানা করে ফেলেছেন। কিষণচন্দ্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শৈলেন্দ্র, খাজা আহমেদ আব্বাস, নব্যেন্দু ঘোষ, এমনই অনেকে। ভাবলাম বোম্বাইতে গেলে কেমন হয়। এশিয়ার হলিউড প্রবল আকর্ষণে তখন আমাকে আরব সাগরের দিকে টানছে। যেখানে বছরে 400 ছবি হয়, ফিল্মে যেখানে 2-3 হাজার কোটি টাকা খাটে, সেখানে আমার কি একটু জায়গা হবে না? হোক আর নাই হোক, একবার গিয়ে দেখাই যাক না। কপাল ঠুকে একদিন বম্বে মেলে উঠে বসলাম এবং ভারতবর্ষের সবচাইতে চমকদার টিনসেল টাউনে পৌঁছে গেলাম। 2-4 জন বন্ধু আগে থেকেই বোম্বাই ফিল্মে কাজ করতেন। তারাই আমাকে নিয়ে হইচই করে এই প্রডিউসার, সেই ডিরেক্টর, অমুক ফিল্ম স্টার ইত্যাদি অনেকের কাছে নিয়ে গেলেন। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হলো। বন্ধুদের কল্যাণে গ্ল্যামার ওয়ার্ল্ডের এক ধারে আমার একটু জায়গা হয়ে গেল। বোম্বাই ফিল্মে কেকটি এতই বড় মাপের যে তার সামান্য ভাগ দিতে কেউ কাতর নয়। চিত্র পরিচালক H.S. রাওয়ালদের এক আত্মীয় বা তাদের গ্রামের এক ভদ্রলোকের একটা হোটেল ছিল বোম্বাইয়ের শহরতলিতে। বন্ধুরা আমাকে সেখানে তুলেছিলেন। এই হোটেলে বেশ কিছুদিন কাটিয়ে এসেছি। বোম্বাই কাজের শহর। হাত পা ছড়িয়ে জুত করে আড্ডা দেবার সময় তার নেই। ভোর 4টে থেকে রাত 1টা পর্যন্ত এই শহর অবিরাম ছুটছে। আমিও এই দৌড়ের মধ্যে ঢুকে গেলাম। এখানে ফিল্ম ওয়ার্ল্ডের কাজের স্টাইলটা এই রকম, বিশেষ করে যারা গল্প বা চিত্রনাট্যের সঙ্গে জড়িত। সকালে উঠেই স্নান এবং ব্রেকফাস্ট সেরে ডিরেক্টরের বাড়ি অথবা নির্দিষ্ট কোনো হোটেলে ছুটতে হয়। সেখানে গল্পের চুলচেরা ডিসকাশন, ডেভেলপমেন্ট এবং সিনটিন লেখা চলতে থাকে এক টানা সারাদিন ধরে। যতদিন চিত্রনাট্য শেষ না হচ্ছে এটা চলবেই। সেদিন আমার হোটেল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের লম্বা লাইনে এসে দাঁড়িয়েছি। আমাকে জুহুর একটা হোটেলে 9টার মধ্যে পৌঁছতে হবে। সেখানে ডিরেক্টর আসবেন। হঠাৎ চোখে পড়ল
আমার সামনে 2-3 জনের পর একটি লোক বারবার ঘাড় ফিরিয়ে দূরে ঘোরবন্দর রোডের দিকে তাকাচ্ছে। তাকে বেশ অধৈর্য আর উৎকণ্ঠিত দেখাচ্ছে। হয়তো তার খুব তাড়া আছে, কিন্তু বাস আসছে না, সেই কারণেই অস্থিরতা। লোকটির বয়স 50-52, সরু করে কামানো, লালচে গোঁফ, মাথার চুলও লালচে, মেধহীন টান টান চেহারা, চামড়া কর্কশ, মুখ কাটা কাটা, কিছুটা চোঁয়াড়ে ধরনের ধারালো থুতনি, পরনে আতময়লা চোস্ত আর নকশাদার গোলাপি পাঞ্জাবি, পায়ে নাগলা টাইপের সুর তোলা জুতো, বাঁ হাতে স্টিলের একটা বালা। এই মুখটা আমার অচেনা নয়, কিন্তু আগে কোথায় দেখেছি মনে করতে পারছি না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো কিছু একটা ঘটে যায়। বাসের কিউ থেকে বেরিয়ে কপা এগিয়ে লোকটার পাশে গিয়ে দাঁড়াই। সরাসরি বাংলা ভাষাতেই জিজ্ঞেস করি, তুমি মাধব মামা না? লোকটা যে বিশুদ্ধ বাঙালি এবং আমার মায়ের আপন খুড়তুতো ভাই, সে সম্পর্কে এখন আমার এতটুকু সংশয় নেই। যতই চুস্ত আর নাগড়া পরে থাক না কেন, তাকে ঠিক ধরে ফেলেছি। লোকটা প্রথমে হকচকিয়ে গেল, পরক্ষণে কিছুটা সামলে নিয়ে বলল, জি, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আমি বিনু। অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল মাধব মামা। বোম্বাইয়ের শহরতলিতে বাসের লম্বা লাইনে 30 বছর বাদে আমি তাকে আবিষ্কার করব, এটা সে ভাবতে পারিনি। মাধব মামা বলল, তোমাকে একেবারে চিনতে পারিনি, চেহারা খুব বদলে গেছে। আমি হাসলাম, আমি কিন্তু তোমাকে দেখেই চিনে ফেলেছি। তুমি তেমন একটা বদলাওনি, তবে জামা কাপড়ের নমুনা দেখে একটু খটকা লেগেছিল। প্রথমটা মনে হয়েছিল নন বেঙ্গলি। মাধব মামাও হাসল, কিছু বলল না। একসময় কলকাতায় থাকতে আমি ছিলাম মাধব মামার সারাক্ষণের সঙ্গী। যদিও মামা ভাগ্নে, সম্পর্কটা কিন্তু বন্ধুর মতো। কতদিন পর তার সঙ্গে দেখা, টের পাচ্ছি ভেতরে ভেতরে জোরালো আবেগ স্রোতের মতো আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চিত্রনাট্যের কাজ আর একদিন হবে। মাধব মামাকে কতকাল পর যখন পাওয়া গেছে, তখন কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। তার একটা হাত ধরে বাসের লাইন থেকে বের করে আনলাম। বললাম, এসো আমার সঙ্গে। কোথায়? রাস্তার ওধারে একটা রেস্তোরাঁ দেখিয়ে বললাম, ওখানে। কফি খেতে খেতে তোমার কথা শুনব। আসলে মাধব মামা সম্পর্কে আমার মনে এখন অপার কৌতূহল এবং হাজারটা প্রশ্ন। 16 বছর আগে সেকেন্ড গেট ওয়ার যেদিন শেষ হলো, কাগজে বেরোলো জাপানের সারেন্ডারের বিরাট খবর। তার পরের দিন মাধব মামা কলকাতা থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তখন ভবানীপুরে একই বাড়িতে থাকতাম আমরা আর মাধব মামারা। একতলায় ওরা, দোতলায় আমরা। আমাদের বাড়িওয়ালা লাহারা থাকতেন বেলেঘাটায়। ফি মাসের ভাড়া সেখানে গিয়ে দিয়ে আসতে হতো। মাধব মামা আমাদের 2 ফ্যামিলির ভাড়া বেলেঘাটায় পৌঁছে দিত। জাপানে আত্মসমর্পণের পরের দিন দুপুরে খেয়ে দিয়ে মাধব মামা ভাড়া দিতে গেল। সেই যে 1945-এর আগস্টে ভবানীপুর থেকে বেরোলো, তার 16 বছর পর বোম্বাইয়ের বাসের কিউতে আবার তাকে দেখলাম। এই 16 বছরে মাধব মামার বড় ভাইরা, অর্থাৎ দনি মামা, মাখন মামা, ভাইকে খুঁজে বের করার জন্য লালবাজারের মিসিং স্কোয়াডে কতবার যে ধর্ণা দিয়েছে। খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে মাধব মামার ছবি দিয়ে কম করে 25-30 বার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানেই থাকো পত্রপাঠ চলিয়ে আইসো, টাকার দরকার হইলে অবিলম্বে লিখিবে। তোমার জন্য মা কাঁদিয়া কাঁদিয়া শয্যাশায়ী হইয়া পড়িয়াছেন। সত্যি, ছেলের জন্য মাধব মামার মা, অর্থাৎ আমার ছোট দিদিমা, খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছিল।
পীর ফকির, মন্দির, দরগা, জ্যোতিষী, তান্ত্রিক, নানা জায়গায় কতজনের কাছে যে ছুটে বেরিয়েছেন তিনি। অলৌকিক বা অধিদৈবিক যে কোনো উপায় কেউ যদি ছেলের হদিস দিতে পারে, কিন্তু ফল কিছুই হয়নি। শেষ পর্যন্ত একটা স্ট্রোক হয়ে গেল ছোট দিদিমার। সেই সঙ্গে পক্ষাঘাতে বাঁ দিকটা পড়ে গিয়ে কয়েক বছর শয্যাশায়ী থাকার পর মারাও গেলেন। মৃত্যুর সময় নিরুদ্দেশ ছেলের মুখটা যে শেষবার দেখে একটু শান্তি পাবেন তার ঘটল না। গভীর আক্ষেপ এবং কষ্ট নিয়ে ছোট দিদিমা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অথচ মাধব মামার উদাও হওয়াটা আমাদের কাছে একটা জট পাকানো ধাঁধার মতোই মনে হয়েছে। মাধব মামার বাবা তার ছেলেবেলাতেই মারা যান, তাই বলে বড় ভাইরা বা তাদের স্ত্রীরা কেউ তাকে অনাদর করতেন না, বরং অতিরিক্ত আদর যত্নে তাকে মানুষ করেছেন। পরীক্ষায় ফেল বা প্রেমে ব্যর্থতা কিংবা অভিভাবকদের নির্দয় ব্যবহার যেসব কারণে লোকে বাড়ি ছাড়ে তেমন কোনো ব্যাপারই ঘটেনি। তবু মাধব মামা উদাও হয়ে গেল। রাস্তা পেরিয়ে উদিপিরদের রেস্তোরাঁয় গিয়ে মুখোমুখি বসলাম। বেয়ারাকে কফি আর পকোড়ার অর্ডার দিয়ে মাধব মামার দিকে তাকালাম, কিন্তু আমি কিছু জিজ্ঞেস করার আগেই খুঁটিয়ে খুঁটিয়ে আমার সম্বন্ধে যাবতীয় খবর নিল মাধব মামা। আমি কি করছি, কবে এসেছি বম্বে, বিয়ে টিয়ে করেছি কিনা ইত্যাদি। আমার মা, বাবা, ভাই বোনদের সম্পর্কেও অনেক প্রশ্ন করল। তারপর মুখ নামিয়ে অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে বলল, আচ্ছা আমার, বলেই চুপ করে গেল। মাধব মামা কি বলতে চায় মোটামুটি আন্দাজ করতে পারছি। বলতে গিয়েও সে যে থেমে গেল তার কারণটাও আমার অজানা নয়। টেবিলের ওপর অনেকটা ঝুঁকে বললাম, ননি মামা, মাখন মামাদের কথা জানতে চাইছো? হ্যাঁ। আস্তে মাথা নাড়ে মাধব মামা। দাদা বৌদিরা কেমন আছে? আর মা? বহুকাল বাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি। সেই অপরাধবোধে মাধব মামা আমার দিকে তাকাতে পর্যন্ত পারছে না। তার ঘাট টেবিলের ওপর আরও নুয়ে পড়েছে। একটা ব্যাপার লক্ষ্য করেছি, সে বাংলা বলছে বটে, তাতে রীতিমতো মারাঠি টান। জানালাম, ননিমামা আর মামিমারা ভালোই আছেন। ননিমামা বছর 2 হলো রিটায়ার করেছেন। তার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মাকুম মামা আসছে বছর রিটায়ার করবেন। তার ছেলে বাচ্চু এবছর যাদবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ফাইনাল দেবে। তবে ছোট দিদিমা, আমার গলায় এমন কিছু ছিল যাতে চমকে উঠল মাধব মামা। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করল, মা কি? ছোট দিদিমা নেই। নেই? দ্রুত মুখ তুলে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইল মাধব মামা। তারপর 2 হাতে মুখ ঢাকল। অনেকক্ষণ পর যখন হাত সরালো, চোখ দুটো লালচে, গাল বেয়ে জলের ফোঁটা গড়িয়ে নেমে আসছে। ধরাধরা গলায় বলল, মাধব মামা, কি হয়েছিল মার? কিভাবে কত দুঃখ পেয়ে যে ছোট দিদিমা মারা গেছেন সব বললাম। তার কষ্টকর মৃত্যুর জন্য মাধব মামা পুরোপুরি দায়ী সেটা বুঝিয়ে দিলাম। মাধব মামা উত্তর দিল না, স্তব্ধ হয়ে বসে রইল। বেয়ারা কফি আর পকোড়া দিয়ে গেল। মাধব মামা পকোড়া খেল না, মাঝে মাঝে অন্যমনস্কের মতো কফিতে চুমুক দিতে লাগলো। একসময় আস্তে করে ডাকলাম, আচ্ছা মামা। বিষণ্ণ গলায় মাধব মামা বলল, কি বলছো? সেই যে যুদ্ধের পর কাউকে কিছু না জানিয়ে উধাও হলে, তারপর 16টা বছর কি করলে? দুম করে কলকাতা থেকে চলেই বা এলে কেন? তোমার সঙ্গে কেউ তো খারাপ ব্যবহার করেনি? না, করেনি। তবে
মায়ের মৃত্যু সংবাদ আচমকা যে ধাক্কাটা দিয়েছিল তা খানিকটা সামলে নিয়েছে মাধব মামা। উদাসীন ভঙ্গিতে সে বলল, কি হবে সেসব শুনে? আমি নাছোড়বান্দার মতো লেগে রইলাম। না, তুমি বলো। তক্ষুনি কিছু বলল না মাধব মামা, মুখ নামিয়ে কফি খেতে লাগলো। তারপর থেমে থেমে টুকরো টুকরো যা বলল তা এই রকম। 1945-এ জাপানের সারেন্ডারের পরদিন বাড়ি ভাড়ার টাকা নিয়ে সেই যে সে বেরিয়েছিল, শেষ পর্যন্ত বেলেঘাটায় লাহাদের বাড়ি আর যায়নি। শিয়ালদা স্টেশনের কাছে এসে কি ভেবে উল্টো দিকে প্যারামাউন্ট সিনেমার ঢুকে পড়েছিল। ইচ্ছে ম্যাটিনি শোতে একটা হিন্দি ছবি দেখে বেলেঘাটায় যাবে। কলকাতায় তখন এত মানুষ ছিল না, জনবিস্ফোরণের কথা ভাবাই যেত না, ট্রাফিক জ্যামের কথা তখন কেউ শোনেনি। বাড়ি ভাড়া দিয়ে বাস ধরলে 7টা সাড়ে 7টার ভেতরে পৌঁছে যাবার কথা। কিন্তু ছবি দেখে একেবারে আলাদা মানুষ হয়ে নেশাচ্ছন্নের মতো সিনেমা হল থেকে বেরিয়ে এসেছিল মাধব মামা। তার বুকের ভেতরটা তখন একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে। আরব সাগরের পাড়ে স্বপ্নের শহর বোম্বাই, তার চমৎকার সিনসিনারি, মালাবার এবং কাম্বালা হিলে পাহাড় চূড়ায় ছবির মতো সাজানো সব বাড়ি, শান্তা আপ্তে আর অশোক কুমারের রোমান্টিক অভিনয়, সব মিলিয়ে সেই অল্প বয়সে মাধব মামার মনে হয়েছিল বোম্বাই গিয়ে অশোক কুমার হতে না পারলে বেঁচে থাকার কোনো মানে হয় না। বোম্বাই তখন তাকে প্রবল আকর্ষণে চুম্বকের মতো টানছে। বেলেঘাটায় যাবার কথা মনেও রইল না মাধব মামার। শিয়ালদাস থেকে 2nd ক্লাস ট্রামে সোজা সে চলে যায় হাওড়া স্টেশনে। সেই সময় বম্বে মেল ছাড়ত সন্ধেবেলায়। বাড়ি ভাড়ার টাকা ছাড়াও নিজের জমানো আরও কিছু টাকা সঙ্গে ছিল। একটা টিকিট কেটে সোজা 3rd ক্লাস কম্পার্টমেন্টে উঠে বসে পুরো 2 রাত কেটে ট্রেনে কাটিয়ে 3য় দিন দুপুরে সে পৌঁছে যায় ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনে। বোম্বাই শহরে কিছুই জানা নেই। অনেক খোঁজাখুঁজি করে সে ক্র্যাফোর্ড মার্কেটের পেছনে এক সরু গলিতে খুব সস্তা খেলে ধরনের গুজরাটি হোটেলে ওঠে। লম্বা ট্রেন জার্নিতে প্রচণ্ড ধকল গেছে। গায়ের ব্যথা মারতে সেই দিনটা শুয়ে শুয়েই কাটিয়ে দেয়। পরের দিনটা মালাবার হিল, মেরিন ড্রাইভ, গেটওয়ে অফ ইন্ডিয়া, জুহু বিচ এইসব দেখে কেটে যায়। ঠিকানা জুটিয়ে তার পরের দিন থেকে ফিল্ম স্টুডিওগুলোতে হানা দিতে থাকে মাধব মামা। স্টুডিওগুলো তো একটা নির্দিষ্ট জায়গায় পাশাপাশি নেই, কোনোটা আন্ধেরিতে, কোনোটা চেম্বুরে, কোনোটা দাদারে, কোনোটা ব্যান্ডস্ট্যান্ডের কাছে। মাধব মামা যে হোটেলে উঠেছে সেখান থেকে স্টুডিওগুলো 15, 20 কি 25 মাইল দূরে দূরে। সকালে উঠেই স্নানটি সেরে চা খেয়ে সাবাবন ট্রেনে বা দোতলা ট্রামে করে সে বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে রাত। রাজকমল, মোহন, রূপতারা, মডার্ন, বম্বে টকিজ, মেহবুব স্টুডিও, শ্রী সাউন্ড, 15 দিন 7-7টা স্টুডিওর সামনে এসে সকাল থেকে দাঁড়িয়ে থেকেছে মাধব মামা। গেটের দারোয়ানদের প্রায় পায়ে ধরেছে, কিন্তু দরজা খোলেনি। মাঝে মাঝে দামি দামি গাড়িতে করে সিনেমায় দেখা পর্দার নায়ক নায়িকারা ভেতরে ঢুকে গেছে। পলকের জন্য গেটটা খুলেই আবার বন্ধ হয়ে গেছে। মাধব মামা আশায় আশায় থাকত। খিদে পেট জ্বলে গেলেও গেটের সামনে থেকে নড়ত না। কত গল্প শুনেছে সে। রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই ডিরেক্টর, হিরো বা হিরোইনদের নজরে পড়েছে, তারপর তাদের ভাগ্য ফিরে গেছে। তেমন একটা ঘটনা তার জীবনে কি ঘটতে পারে না? কিন্তু কিছুই ঘটেনি। মাসখানেকের ভেতর মাধব মামা সব টাকা ফুরিয়ে গেল। বাড়িতে যে টাকার জন্য চিঠি লিখবে তার মুখ নেই। অগত্যা? জিজ্ঞেস করলাম, অগত্যা কি? মাধব মামা বলল, যে হোটেলে উঠেছিলাম সেখানে ভান্ডি মাজার কাজ নিলাম। সংকোচে তার মাথা নুয়ে পড়ল যেন। ভান্ডি কি?
বাসন। অবশ্য তার ফাঁকে ফাঁকে স্টুডিওতেও যেতে লাগলাম। এইভাবে বছর কানেক কেটে গেল। তারপর নিশ্চয়ই অ্যাক্টিংয়ে চান্স পেয়েছিলে? পেলে তো সিনেমাতেই আমাকে দেখতে পেতে। 1 বছর চেষ্টা করেও কিছু হলো না? 1 বছর কি বলছো? সারা জীবন ঘোরাঘুরি করে মাথার চুল পাকিয়েও অনেকের কিছু হয় না। যখন চান্স পাওয়া গেল না তখন কি করলে? ক্র্যাফোর্ড মার্কেটের সেই হোটেলেই এখনও আছো নাকি? বলতে পারলাম না 16 বছর ধরে মাধব মামা গুজরাটি হোটেলে বাসন মেজে যাচ্ছে কিনা। মাধব মামা আমার ইঙ্গিতটা বুঝতে পারল। বলল, না না, ওই হোটেলে আর থাকি না, ভান্ডিও মাজি না। 1 বছর পরেই ওখান থেকে চলে গিয়েছিলাম। কি করছো তাহলে? গুজরাটি হোটেল ছাড়ার পর নানা জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সান্তাক্রুজে দিল্লি এক বড় মিঠাইওয়ালার কাছে কাজ নিয়েছি। ওখানেই আছি। কি কাজ করো ওখানে? একটুক্ষণ চুপ করে থেকে মাধব মামা বলল, রসগোল্লা বানাই। অনেকক্ষণ সময় হাঁ হয়ে রইলাম। যে অশোক কুমার হবার জন্য একদিন বোম্বাই পাড়ি দিয়েছিল, তার পরিণতি এই, মিঠাইয়ের দোকানে রসগোল্লা বানাবার কারিগর। খানিকটা সামলে উঠে জিজ্ঞেস করলাম, তোমাদের দোকানটা কোথায়? সান্তাক্রুজ ওয়েস্টে, স্টেশনের কাছে গায়ে। থাকো কোথায়? এবার ভয়ানক বিব্রত হয়ে পড়ে মাধব মামা। বলে, সে অনেক দূরে, আন্ধেরিতে, তুমি খুঁজে বের করতে পারবে না। বললাম, খুব পারবো, তুমি ঠিকানাটা দাও না। আন্ধেরি স্টেশনে নেমে কোন দিকে যেতে হবে বলো, ইস্টে না ওয়েস্টে? ইস্টে। ওদিকে রাস্তাঘাট ভালো না, তাছাড়া হাঁটতে হবে অনেকটা। আমি আর বরং তোমার হোটেলে গিয়ে দেখা করব। বুঝতে পারছি মাধব মামা আমাকে ঠিকানা দিতে চায় না। এটা আমি আশা করিনি। ভেবেছিলাম সে আমাকে তার বাড়িতে টেনে নিয়ে যাবে। বললাম, ঠিক আছে, ঠিকানা দেবার যখন ইচ্ছে নেই দিও না, সময় পেলে আমার হোটেলেই এসো। আমার চোখে মুখে এবং গলার স্বরে ক্ষোভটা গোপন থাকেনি, পরিষ্কার ফুটে বেরিয়েছে। মাধব মামা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এবার আমাকে যেতে হবে, কাজের দেরি হয়ে যাচ্ছে। বলতে বলতে উঠে দাঁড়ালো এবং আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ট্যাক্সি ডেকে হুড়মুড় করে তার ভেতরে ঢুকে পড়ল। সেই যে মাধব মামা উদীপী রেস্তোরাঁ থেকে চলে গিয়েছিল, তারপর মাসখানেক কেটে গেছে। এর ভেতর চিত্রনাট্যের কাজ নিয়ে সারাদিন আমাকে এত ব্যস্ত থাকতে হয়েছে যে মাধব মামাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। 1 মাস পর কাজের চাপ হালকা হলে তার কথা মনে পড়ল। মাধব মামা এর মধ্যে তো আমার হোটেলে একদিনও আসেনি। অবশ্য এই 1টা মাস নিজের হোটেলে আমি অল্পক্ষণে থেকেছি। বেশিরভাগই কেটেছে অন্য বড় হোটেলে। আমার ডিরেক্টর 5 স্টার হোটেলের এয়ার কন্ডিশন সুইট ছাড়া একেবারেই কনসেন্ট্রেট করতে পারেন না। আজে বাজে জায়গায় ভাবনা চিন্তাগুলো নাকি ছড়িয়ে ছিটিয়ে যায়। মন একাগ্র না হলে কাজের ভীষণ অসুবিধা। এমনও হতে পারে আমি যখন হোটেলে থাকতাম না, সেই সময় হয়তো মাধব মামা এসে ঘুরে গেছে। অবশ্য একটা খটকাও রয়েছে, যদি এসেই থাকে রিসেপশনে 1-2 লাইনও তো লিখে রেখে যেতে পারত। পরে আমার মনে হলো সে আসেনি। যে এড়াতে চায় তার কাছ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু হঠাৎ অদম্য এক কৌতূহল এবং জেদ আমাকে পেয়ে বসে। মনে হলো এই বোম্বাই শহরে সে এমন কিছু করেছে বা এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা গোপন রাখতে চায়। বিশেষ করে আত্মীয় স্বজন বা চেনাশোনা মানুষের মধ্যে জানাজানি হোক, এটা তার কাছে একেবারে বাঞ্ছনীয় নয়।
কিন্তু আমাকে তা জানতেই হবে। সে এড়াতে চাইলেও আমি তাকে ছাড়ছি না। যেদিন চিত্রনাট্য ফাইনাল করে পরিচালকের হাতে তুলে দিলাম, তার পরের দিনই সান্তাক্রুজ ওয়েস্টে এসে দিল্লিওয়ালা মিঠাইয়ের বিশাল দোকানটা খুঁজে বের করলাম। তবে এখানে আসার সময় আমার মনে নতুন একটা সন্দেহ দেখা দিয়েছে। যে বাড়ির ঠিকানা দিতে চায় না, সে কি কাজের জায়গার সঠিক ঠিকানা দিয়েছে? দোকানে প্রচণ্ড ভিড়। তারই ভেতরে জায়গা করে নিয়ে কাউন্টারে একটা সেলসম্যানের মুখোমুখি এসে দাঁড়ালাম। বললাম, এখানে মাধব তালুকদার নামে কেউ কাজ করে? লোকটা খুবই ভদ্র, ব্যবহার চমৎকার। হিন্দিতে বলল, থোড়ে সে ঠরিয়ে। আমাকে অপেক্ষা করতে বলে দ্রুত কয়েকজন খদ্দেরকে মিঠাইয়ের প্যাকেট বেঁধে দিল। তারপর আমার দিকে ফিরে এবার বলল, মাধব তালুকদার, বাঙালি হালুইকর। হ্যাঁ, মাধব আমাদের কারখানায় কাজ করে। আমার টেনশন কিছুটা কাটল। এখানে কাজ করার কথাটা তাহলে মিথ্যে নয়। বললাম, তাকে একটু খবর দিতে হবে। আমি তার রিশতেদার, অনেক দূর থেকে আসছি। 5 মিনিট ঠরিয়ে বলে একটা লোককে ডেকে কারখানায় পাঠিয়ে দিল সেলসম্যান। কিছুক্ষণ বাদে লোকটা ফিরে এসে খবর দিল, মাধব মামা 5 দিন ধরে কাজে আসছে না। কিছুক্ষণ চিন্তা করে সেলসম্যান জিজ্ঞেস করলাম, ওর বাড়ির ঠিকানাটা দিতে পারেন? হ্যাঁ, আন্ধেরি ইস্ট, মহাকালীর কাছে, প্রভাকর রাও পাটিলের চাউল। আমার মাথায় গোঁ চেপে গিয়েছিল। দিল্লিওয়ালা মিঠাইয়ের দোকান থেকে বেরিয়ে সোজা সান্তাক্রুজ স্টেশনে চলে এলাম। সেখান থেকে ট্রেনে আন্ধেরিতে। প্রায় ঘণ্টাখানেক বাদে সারা গায়ে ঘাম ছুটিয়ে আন্ধেরি ইস্টের মহাকালীতে প্রভাকর রাওয়ের চাউল খুঁজে বার করলাম। এটাকে একটা দুর্দান্ত অভিযানই বলা যায়। বম্বে শহরের চাউলগুলোকে প্রায় বস্তি বলা যায়। এক একটা চাউলে কম করে 500-700 মানুষ থাকে। প্রভাকর রাও পাটিলের চাউলটা টানা ব্যারাকের মতো। বাড়িটা দোতলা, মাথায় অ্যাসবেস্টসের চাল। 1 তলা 2 তলা মিলিয়ে কম করে 200-250 মতো ঘর। মনে হলো এক একটা ঘরে এক একটা ফ্যামিলি থাকে। সারা ভারতবর্ষের সব প্রভিন্সের মানুষকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাঙালি, বিহারি, ওড়িয়া, কেরলি, পাঞ্জাবি, সিন্ধি, মারাঠি, গুজরাটি, কোঙ্কনি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কি নেই! সত্যিকারের সহাবস্থান আর ন্যাশনাল ইন্টিগ্রেশন ঘটেছে বম্বের এই চাউলগুলোতে। প্রভাকর রাও পাটিলের চাউলের শুরুটা বোঝা যায়, কিন্তু কোথায় যে শেষ ধরা যাচ্ছে না। খানিকক্ষণ লক্ষ্য করার পর বোঝা গেল, গেট বলতে এ বাড়ির কিছু নেই। যেখান দিয়ে খুশি ঢুকে পড়া যায়। কপাল টুকে ঢুকেও পড়লাম। সারা চাউলটায় হাঁস মুরগির ছানার মতো শখানেক বাচ্চা বাচ্চা চেঁচেমেচি আর হুল্লোড় করে যাচ্ছে। আমি যেখান দিয়ে ঢুকেছি তার মুখোমুখি একটা ঘরে বারান্দায় বসে হাফ প্যান্ট পরা আধবুড়ো খয়াটে চেহারার এক লম্বা লোক বিড়ি ফুঁকছিল। অচেনা মানুষ দেখে বিড়ি ফোঁকা স্থগিত রেখে সে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করল, রাও, কাকে খুঁজছেন? লোকটা যদিও হিন্দিতে বলছে, তবু তার কথায় স্পষ্ট মারাঠি টান। লোকটা যে মহারাষ্ট্রীয় সন্দেহ নেই। কি কারণে এসেছে জানিয়ে দিলাম। লোকটা বলল, আমার সঙ্গে আসুন। সে আমাকে নিয়ে একটু দূরে দোতলার সিঁড়িতে নিয়ে তুলল। ওপরে আসতে দেখা গেল ডান পাশে টানা বারান্দা চলে গেছে আর বাঁ দিকে সারি সারি ঘর। আমার গাইড ডাইনে আঙুল বাড়িয়ে বারান্দার শেষ মাত্রা দেখিয়ে বলল, ওখানে শেষ ঘরটায় মাধব থাকে। যদি ওকে না পান, পাশের ঘরে পুষ্পকে জিজ্ঞেস করলে পাত্তা মিলে যাবে। লোকটা দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি এগিয়ে গেলাম। পাশের ঘরগুলো
থেকে অসংখ্য কৌতূহলী চোখ আমাকে লক্ষ্য করতে লাগলো। শেষ ঘরটাতে মাধব মামাকে পাওয়া গেল না। সেই লোকটার কথা মতো পাশের ঘরের সামনে এসে ডাকলাম, একটু শুনবেন? দরজাটা খোলাই রয়েছে। ভেতরে লোকজন যে আছে বাইরে থেকে দেখা যাচ্ছে। আমার কথা শেষ হতে না হতেই একটি মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। কাছা দিয়ে শাড়ি পরার ধরন দেখে টের পাওয়া যায় সে মারাঠি। মহিলাটির সিঁথির দুপাশে কিছু কিছু চুল সাদা হয়ে গেছে, তবু এই বয়সেও স্বাস্থ্য বেশ অটুট। মুখে কাঁপচা সজীব একটা ভাব আছে। পর্যাপ্ত চুল তার, এক বেনি করে সেটা পিঠের উপর ফেলে রেখেছে। মহিলা জিজ্ঞাসা চোখে তাকালো। তাকে মাধব মামার কথা বললাম। আমাকে দাঁড়াতে বলে সে ভেতরে চলে গেল। একটু পরেই মাধব মামা বেরিয়ে এলো এবং আমাকে দেখে এমনই হকচকিয়ে গেল যে খানিকক্ষণ কিছুই বলতে পারল না। মাধব মামার পরনে এই মুহূর্তে ময়লা চুস্ত আর গেঞ্জি। একটা বাচ্চা কাঁখে আর একটা কাঁধে। তার মুখে 4-5 দিনের খাপছা খাপছা দাড়ি। দেখা মাত্র যা বোঝা গেল তা এই রকম, মাধব মামা একটা মারাঠি মেয়েকে বিয়ে করে এখানে সংসার পেতেছে। সম্ভবত এই ব্যাপারটা সে আমার কাছে গোপন রাখতে চেয়েছিল, কিন্তু অন্য জাতের একটি মেয়েকে বিয়ে করার মধ্যে কি পাপবোধ থাকতে পারে আমার মাথায় এলো না। এটা খুন খারাপি বা রাহাজানি ধরনের অপরাধ নয় যে আত্মীয়স্বজনের কাছে লুকিয়ে বেড়াতে হবে। একসময় কিছুটা ধাতস্থ হয়ে মাধব মামা বলল, তুমি? হেসে বললাম, হ্যাঁ আমি। এই চাউলের ঠিকানা পেলে কিভাবে? কিভাবে পেয়েছি জানালাম। তার জন্য এতটা ছুটোছুটি করব মাধব মামা ভাবতেও পারিনি। অবাক চোখে সে তাকিয়ে রইল। আমি এবার বললাম, কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? মাধব মামা লজ্জা পেল। দ্রুত বাচ্চা দুটোকে কাঁধ এবং কোমর থেকে নামিয়ে বলল, চলো আমার ঘরে যাই। একটু খটকা লাগলো। মাধব মামা তার ঘরে নিয়ে যেতে চাইছে। এটা কি তাহলে তার ঘর নয়? লক্ষ্য করলাম মাধব মামার পেছনে দাঁড়িয়ে সেই মহিলাটি আমাকে পলকহীন চোখে দেখে যাচ্ছিল। তার চোখে সংশয়, যেন বুঝে উঠতে পারছে না আমি কে, কি উদ্দেশ্যে হঠাৎ এখানে হানা দিয়েছি। মাধব মামা ঘাড় ফিরিয়ে মহিলাটিকে মারাঠিতে বলল, আমাদের চা পাঠিয়ে দিও। বম্বেতে কিছুদিন আছি, অল্প স্বল্প মারাঠি বুঝি। মহিলাটি মুখে কিছু বলল না। আমার দিকে চোখ রেখে আসতে মাথা হেলিয়ে দিল। মাধব মামা দাঁড়ালো না, আমাকে নিয়ে পাশের ঘরে চলে এলো। এক ধারে চওড়া ফিতের খাটিয়ায় বিছানা পাতা, সেটার পাশে খেলো কাঠের আলমারি, আর এক ধারে বসার জন্য 3-4টে সস্তা চেয়ার। দেয়ালে গণপতির মূর্তিওয়ালার বিরাট ক্যালেন্ডার ঝুলছে। আমাকে একটা চেয়ারে বসিয়ে মাধব মামা মুখোমুখি বসল। পাশের ঘরের মহিলাটি সম্বন্ধে আমার প্রচণ্ড কৌতূহল হচ্ছিল, কিন্তু মাধব মামা তার সঙ্গে আলাপ করিয়ে দেয়নি বা তার ব্যাপারে একটি কথাও বলেনি। অথচ যেভাবে মাধব মামাকে একটু আগে ও ঘরে দেখেছি এবং যেভাবে মহিলাটিকে চা দিয়ে যেতে বলল, তাতে দুজনের সম্পর্ক যে খুবই ঘনিষ্ঠ, এক পলকেই তা টের পাওয়া যায়। তবে মাধব মামা যখন কিছু বলল না, তখন যেচে কিছু জিজ্ঞেস করতে যাওয়াটা অশোভন। আমি একেবারে অন্য প্রসঙ্গ চলে গেলাম। সেদিন তোমার সঙ্গে ভালো করে কথাই বলতে পারিনি। আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞেস করব? সন্দিগ্ধ চোখে মাধব মামা আমার দিকে তাকালো। কি? কলকাতায় কি তোমার একেবারেই ফিরতে ইচ্ছে করে না? আত্মীয় স্বজনদের ছেড়ে এত দূর একা একা পড়ে আছো, তাদের কথা একবারও কি মনে পড়ে না? মাধব মামাকে বেশ বিচলিত দেখালো। বলল, সবাইকেই মনে পড়ে,
কলকাতায় তো সব সময় যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়ার হয় কই? যাওয়া হয় না কেন? তোমাকে সেদিনই বলেছি ওর মুখে বাড়ি ফিরব। মাধব মামার মনোভাবটা বুঝতে অসুবিধা হয় না। তার দাদারা সবাই শিক্ষিত, প্রতিষ্ঠিত, কিন্তু সিনেমার টানে বম্বেতে ছুটে এসে তার কিছুই হলো না। এক ধরনের গ্লানি এবং হীনমন্যতায় সর্বক্ষণ সে ভুগছে, তাই চেনা জানা সবাইকেই এড়িয়ে চলতে চায়। আমি বলতে যাচ্ছিলাম, কলকাতায় গেলে কেউ তাকে ঘৃণা বা অবজ্ঞা করবে না, বরং আন্তরিকভাবে খুশিই হবে। কিন্তু তা বলার আগেই সেই মহিলাটির চা, কারি পাতা মেশানো মিষ্টি, চিড়ে ভাজা এবং লাড্ডু নিয়ে এলো। তার পেছন পেছন সেই বাচ্চা দুটো তো এলোই, আর এলো ওদের চেয়ে 10-12 বছরের বড় একটি মেয়ে। মুখ চোখের আদল দেখে মনে হলো এরা সবাই ওই মহিলারই মেয়ে ছেলে মেয়ে। বাচ্চা দুটো ঘরে ঢুকেই হুটোপাটি শুরু করে দিল। এ ঘর যেন তাদেরই কাজ থানুক। বড় মেয়েটা বেশ শান্ত। সে খাটিয়ার এক কোণে বসে সরল চোখে আমাকে দেখতে লাগলো। সেই মহিলাটি আমাদের চাটা দিয়ে দরজার বাইরে গিয়ে আমাকে লক্ষ্য করছে। আগের মতোই তার চোখ সন্দিগ্ধ। সেই বাচ্চা দুটো হুটোপুটি স্থগিত রেখে মাধব মামার থালা থেকে ছোঁ মেরে লাড্ডু আর চিড়ে ভাজা তুলে মুখে পুরেই আবার নতুন উদ্যমে হুল্লোড় শুরু করলো। গভীর স্নেহে তাদের দিকে এক পলক তাকিয়ে চায়ে চুমুক দিল মাধব মামা। তারপর বলল, আরও যে জন্য কলকাতায় যেতে পারি না তা হলো এরা, বলে বাচ্চা দুটোর দিকে আঙুল বাড়িয়ে দিল। বাচ্চা দুটো ভীষণ ভোগে। আজ যদি চুড্ডাটা জলে পড়ে, কাল পুড্ডাটাকে ডিসেন্ট্রিতে ধরে। বলতে নেই, গণপতি কৃপায় কিছুদিন ভালো আছে ওরা। তাছাড়া ওই মেয়েটা টনি, ও পড়ে অনেক দূরে। ওর স্কুলের বাস নেই, তাই পৌঁছে দিতে হয় সকালে। ওর মা বিকেলে গিয়ে নিয়ে আসে। এসব নিয়ে এত জড়িয়ে আছি যে এখান থেকে বেরোবার উপায় নেই। এতক্ষণে সুযোগ পাওয়া গেল। বেশ অনুযোগের সুরেই বললাম, তোমার ব্যবহারে আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি। মাধব মামা চমকে উঠল। কেন, কি করেছি আমি? মামির সঙ্গে এখনো কিন্তু আমার আলাপ করিয়ে দাওনি। কে মামি? মাধব মামার দু চোখে অপার বিস্ময় ফুটে বেরোয়। আমি দরজার দিকে আঙুল বাড়িয়ে সেই মহিলাটাকে দেখিয়ে দিলাম। শশব্যস্তে জিভ কেটে মাধব মামা বলে উঠল, ছি ছি, ও তো পুষ্পা ভাবি। আমি এখনো বিয়েই করিনি। আমি হকচকিয়ে গেলাম। বিমূঢ়ের মতো বললাম, তাহলে? এরপর মাধব মামা যা বলল তা এই রকম। বম্বে আসার পর বছরখানেক স্টুডিওতে ঘোরাঘুরির পর যখন সিনেমার ব্যাপারে তার পুরোপুরি মোহভঙ্গ ঘটে, সেই সময় পুষ্পার স্বামী শিবার সঙ্গে তার আলাপ। শিবার পুরো নাম শিবরাও নায়েক। তখন অল্প বয়স। শিবার সঙ্গে বন্ধুত্বটা গাঢ় হতে বেশি সময় লাগেনি। শিবা একটা কাপড়ের কলে কাজ করত। ফ্যাক্টরিতে মাধব মামাকে ঢোকাবার জন্য সে কম চেষ্টা করেনি, কিন্তু কিছুই করতে পারেনি। শিবা অবশ্য এখানে ওখানে নানা জায়গায় টেম্পোরারি কাজ জুটিয়ে দিয়েছে মাধব মামাকে। সান্তাক্রুজের দিল্লিওয়ালা মিঠাইয়ের দোকানের চাকরিটাও তারই জন্য হয়েছে। শিবা বরাবর আন্ধেরির এই চাউলটায় থাকত। দিল্লিওয়ালা মিঠাইয়ের দোকানে কাজ হবার পর মাধব মামাকে এখানে ঠিক তার পাশের ঘরটাতে এনে তুলল। আর সেবারই পুষ্পার সঙ্গে শিবার বিয়ে হলো। এরপর একে একে তনি হলো, চুড্ডা পুড্ডা হলো। সুখে দুঃখে ভালোয় মন্দই শিবাদের সঙ্গে একাকার হয়ে মিশে গেল মাধব মামা। দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বছর 2 আগে কারখানার এক অ্যাক্সিডেন্টে শিবা মারা যায়। তারপর থেকে পুষ্পাদের সঙ্গে আরও জড়িয়ে গেল মাধব মামা।
মাধব মামা গাঢ় আন্তরিক গলায় বলতে লাগলো, বল, এদের ফেলে একদিনের জন্য আমি কি কোথাও গিয়ে থাকতে পারি? আমি ছাড়া ওদের যে আর কেউ নেই। হঠাৎ আমার চোখ চলে গেল পুষ্পার দিকে। খুব সম্ভব বাংলা ভাষাটা সে কিছু কিছু বোঝে। তার চোখে মুখে এই মুহূর্তে যা ফুটে বেরিয়েছে তা শুধুই কৃতজ্ঞতা নয়। পুষ্পার চোখের দৃষ্টি বুঝিয়ে দিল তার সঙ্গে মাধব মামার সম্পর্কটা কি। নইলে যত গভীর ঘনিষ্ঠতাই থাক, মৃত বন্ধুর স্ত্রী এবং ছেলে মেয়ের জন্য কেউ এতটা জড়িয়ে পড়ে না। মাধব মামা এবার বলল, আমাদের বাড়িতে বলে দিও, এদিকটা একটু গুছিয়ে গাছিয়ে নিতে পারলে একবার ঠিক কলকাতায় যাব, সবার সঙ্গে দেখা করে আসব। কতকাল দাদা বৌদিদের দেখি না। মাধব মামা যাই বলুক, আমি কিন্তু জানি আরব সাগরের পাড়ের এই শহর থেকে 1200 মাইল দূরের অন্য এক শহরে আর কোনো দিনই তার যাওয়া হবে না। যত দিন যাবে সেখানে আরও বেশি জড়িয়ে যাবে। চেনা মানুষের অচেনা কাহিনী গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।